অনেকের মনেই হচ্ছে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে তাদের মধ্যে একটা প্রশ্ন হয়তো বা নড়াচড়া করছে যে 47তম বিসিএস এর রেজাল্ট দিল, ভাই আপনার রেজাল্টটা কোথায়? তো প্রথম কথা হচ্ছে অনেক চিন্তা চেতনা করে আমি হচ্ছে 47তম ভাইবেই দিতে যাইনি। এখন আপনাদের অনেকের প্রুফ লাগতে পারে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দেবো যে আমার কয় তারিখ ভাইবে ছিল। 9 তারিখ ভাইবে ছিল, আমি অ্যাটেন্ড করিনি। এখন অ্যাটেন্ড না করাটা অনেকের কাছে মনে হবে অনেক বড় একটা ব্যাপার, বাট আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। কারণ হচ্ছে আমি শিক্ষা ক্যাডারে 44তম থেকে যেহেতু কর্মরত আছি, এই জায়গার যে রিল্যাক্সেশন ভাই, বিলিভ মি, আনবিটেবল। মানে বাংলাদেশের চাকরির জগতে যদি কোনো চাকরি মানে আপনি জাস্ট মনেই হবে না যে আপনি চাকরি করছেন, এরকম কোনো চাকরি থেকে থাকে তার নাম্বার 1-এ থাকবে শিক্ষা ক্যাডার। এত কিছু জানার পরেও আমার কোনোভাবেই ইচ্ছা করছিল না যে আমি অন্য কোনো ক্যাডার বা জেনারেল ক্যাডারে যাই। এর সবচেয়ে মেজর কারণটা হচ্ছে আমি আমার হেলথ সম্পর্কে জানি। আমার কারণ রাতে ভালোভাবে ঘুমায় না, দিনে আমার একটা পারফেক্টলি স্লিপ লাগে। এটা যদি না হয় আমার মেজাজ সারাদিন গরম থাকে। তো শিক্ষা ক্যাডারে থেকে মনে করেন মোটামুটি একটা স্লিপ আওয়ার আমি পাই, আর ভালোভাবে ঘুমাতেও পারি। আর বন্ধর তো কোনো শেষ নেই, বন্ধ আর বন্ধ, বন্ধ আর বন্ধ, মানে কোনো উৎসব হলো বন্ধ, ঝড় হলো বন্ধ। তো এর থেকে আর বেটার অপরচুনিটি আমি কোথায় পাবো? আচ্ছা, সুন্দর একটা দৃশ্য যাচ্ছে, আমি দেখাই। আমি এখন যাচ্ছি হচ্ছে আমার কলেজে, এবং কলেজে যেতে গেলে আমার বাড়ি থেকে একটা বিশাল নদীপথে পাড়ি দিতে হয়, এবং সেই নদীপথের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো আমার মনে হচ্ছে আসলে আমি চাকরি করি না, আমি হচ্ছে ঘুরতে যাই। মাথায় হেলমেট দেখে হয়তো মনে একটা কিছু আপনাদের ঘুরছে, আসলে এটা কেন লাগিয়ে ভিডিও করছি। মূল কথা হচ্ছে বাইক কিনেছি, এটা একটা আবেগের জায়গা ছিল। মনে হচ্ছে বাইক কেনার পরে আমার কেউ পিছনে পাখা লাগিয়ে দিয়েছে, আমি এখন উঠছি। 1 মাস হলো বাইক কিনেছি। বাইক কেনার পরে মনে হয় প্রায় 2000 কিলোর মতো চালিয়ে ফেলেছি। সব জায়গায় দর্শনীয় যত জায়গা আছে সব ঘুরে ফেরা শেষ। এখন হচ্ছে নিজের কর্মস্থলেও বাইক নিয়ে যাই, এবং সকাল 4:30টায় রওনা করলে আমার কলেজে 8:30টার মধ্যে পৌঁছানো সম্ভব। তো সেটাই আসলে করছি। এটা ফেরি, এবং এখানে অনেক গাড়ি আছে, তার সাথে আমিও আছি। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। সেটা হচ্ছে আমার সাথে যারা 47তম ভাইবা দিয়েছে তাদের ম্যাক্সিমাম এই প্রথমবারের মতো আমাদের বরিশালে রক করেছে। মানে যেহেতু 100 মার্কের ভাইবা ছিল, বৈষম্য খুব কম হয়েছে। আমার ফ্রেন্ড ফরেন ক্যাডার হয়েছে, অডিট ক্যাডার হয়েছে, জুনিয়র আছে তারা অ্যাডমিন ক্যাডার হয়েছে, এবং ট্যাক্স ক্যাডার, মানে ভ্যারাইটিস অফ ক্যাডার্স এবার চলে এসেছে আমাদের বরিশালে। বরিশাল না, সব জায়গায়। মানে আগে যেরকম কেন্দ্রীভূত থাকতো, ঢাকার মধ্যে হচ্ছে ক্যাডার বেশি হতো, এবার এই ভিন্নতা দেখা গেছে। আপনাদের অনেক কিছু শেয়ার করা আছে, আমি হচ্ছে সবার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আপনাদের যা যা জানার দরকার আপনারা আমাকে জানাবেন। এবং এই শিক্ষা ক্যাডারে থেকে যাওয়ার আরেকটা বিগেস্ট রিজন হচ্ছে আমার অফলাইন অনলাইন কোচিং করানোর ইচ্ছা। শিক্ষা নিয়ে অনেক কাজ করার বাকি, সেই কাজগুলো আমি করতে চাই। এবং নিচু পর্যায়ে যে প্রান্তিক পর্যায়ে যে শিক্ষা, সেটা নিয়ে অনেক রিসার্চ করার বাকি আছে। কেন শিক্ষার এত দুর্দশা, সেগুলো আসলে মানুষের সামনে তুলে ধরা দরকার। আর এই যে ইউটিউব চ্যানেল আমার 38K সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটাকেও টেনে টুনে 1 লাখে নিয়ে যেতে হবে। আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আর যারা আমাকে এই যে আমি ভাইবা দেই নাই, এটা অবিশ্বাস মনে হবে, গালি দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আপনাদের প্রুফ দিয়ে দিব। আপনারা আশা করি যারা বুদ্ধিমান, যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছেন, তারা জানেন যে আমি আসলে কী ধরনের মানুষ। আর আপনাদেরকে আমি সবার নোট, এই যে যারা যারা আসলে ওই যে কথিত রয়্যাল ক্যাডারে আছেন বা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সবার নোট কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দিতে চাই কিনা এটা একটা সন্দেহ, বাট চেষ্টা করতে দোষে কি। আমার এক্স্যাক্ট টার্গেট হচ্ছে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে বাংলাদেশের যে কোনো একটা স্থান থেকে বিসিএসের প্রিপারেশন নিতে চাচ্ছে, রিটেনের প্রিপারেশন নিতে চাচ্ছে, সে যেন বাধাপ্রাপ্ত না হয়, এটাই টার্গেট। আর এই প্রিপারেশনকে দেখেন, একটা সহজ ব্যাপারটা বলি,
সুশান্ত পালকে আপনারা জানেন, সে হচ্ছে যে কথাগুলো বলে বা উপস্থাপন করে, সে বিসিএসকে অনেক সহজ করে দিয়েছে এবং অন্যান্য ক্যাডারও আছে যারা হচ্ছে বিসিএসকে সহজ করেছেন, কিন্তু এর মধ্যে অনেক ক্যাডার আছেন যারা হচ্ছে বিসিএসকে এমন গ্লোরিফাই করে এবং এমন কঠিন একটা বস্তুতে রূপান্তর করেছে যে আসলে বিসিএসকে একটা কলসেরাত মনে হয়, যে আসলে বিসিএস ক্যাডার না হলে মনে হয় লাইফ থাকবে না, বা প্রশাসন ক্যাডারে না গেলে লাইফ থাকবে না, ফরেন ক্যাডারে না গেলে লাইফ থাকবে না। আরে ভাই, এটা আপনার পার্সোনাল চয়েস। আপনি ক্যাডার সার্ভিসে আসতেও পারেন, না চাইলে বাদও দিতে পারেন, এটা কোনো বড় কোনো ইস্যু না। বাংলাদেশে এমন অনেক চাকরি আছে যে চাকরি ছেড়ে অনেকে ক্যাডারে আসেও না, তো এত প্যারা নিয়ে না এগুলো নিয়ে। এখন কথা হচ্ছে, রাইট ইনফরমেশন যদি আপনাদেরকে দেওয়া যায় তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এই যে ক্যাডার হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। এখন যখন আমার কাছাকাছি যে আমার সিনিয়র জুনিয়র ব্যাচমেট যারা একই টেবিলে বসে লাইব্রেরিতে পড়াশোনা করছি ক্যাডার হয়ে গেছে, তখন বুঝলাম যে আসলে ওই যে মানুষগুলোকে এই ক্যাডারদেরকে অনেক বেশি গ্লোরিফাই করে, অনেক বেশি কঠিন বানিয়ে ফেলে, তাদের আসলে ওই ধ্যান ধারণাটাকে আমার ভাঙা দরকার। আমার যে ভাই সুমন ভাই, তিনি হচ্ছেন, তার মা মারা যায় এই যে 47তম বিসিএসের সময়। সে একদম না পড়ে, বলতে গেলে সে হচ্ছে প্রায় 2 বছরের মতো পড়াশোনার মধ্যে ছিল না, সে একদম না পড়ে হচ্ছে এই 47তম বিসিএস দেয়। তো 44তম বিসিএসই ভাইয়ের হচ্ছে ক্যাডার আসার কথা, ভাইবা খারাপ হওয়ার জন্য আসে নাই, 45 46 সব বাদ গেছে। লাস্টে এই যে 47তম বিসিএসে প্রিপারেশন ছাড়া সে এএসপি হয়ে গেছে। তো এরকমই মেজরি কয়েকজন আছে যাদের কথা শুনলে আপনি হাসি পাবেন, যে আসলে এরা ওই হয়তো ক্যাডার হওয়ার দৌড়ে এগিয়েই নেন কিন্তু ক্যাডার হয়ে গেছে। এর একটা কারণ হচ্ছে রিজিকের একটা বিষয় আছে, সেকেন্ডলি হচ্ছে ব্যাটে বলে লাগারও একটা বিষয় আছে। তো এবার অনেক আনসার্টিনিটি এবং হচ্ছে অনেক বিষয় জড়িত ছিল। আপনাদেরকে আমরা এই 46তম বিসিএসেই বলেছিলাম যে আসলে 46তম বিসিএসে অনেক ক্যান্ডিডেট আমাদের আশেপাশে ফেল করেছে, কিন্তু এই 47তম বিসিএসই এমন একটা বিসিএস যে হচ্ছে লাইব্রেরিতে মেজরিটি স্টুডেন্ট যারা রিটার্ন দিয়েছে তারা ক্যাডার পেয়েছে। ভালো লাগার একটা বিষয়। কালকে হচ্ছে আমি সেই অনুষ্ঠানে ছিলাম যেখানে হচ্ছে ওরা লাইব্রেরি সবাইকে মিষ্টি খাওয়া হয়েছে। আজকে হচ্ছে আমার জরুরি প্রয়োজনে হচ্ছে আমি কলেজে আসতেছি, গার্ড দেওয়া লাগবে। যদি এটা না দেওয়া থাকতো তাইলে হচ্ছে আমি আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, সেখানে হচ্ছে ওরা বিরিয়ানির ব্যবস্থা করেছে, থাকতে পারিনি, আমার নিজের কাছে খারাপ লাগছে। হয়তো সামনে এই সব মানুষগুলোকে আপনাদের সামনে নিয়ে আসবে। আমার জন্য দোয়া করবেন যে আমার বাচ্চা বড় হচ্ছে, আমার বাচ্চাকে আমি বুকে করে বড় করছি, এবং যখন ও আমার কাঁধে মাথা রেখে ঘুমায় তখন আমার মনে হয় শিক্ষা ক্যাডারকে চুজ করা আমার লাইফের সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। তো অনেকের কাছে পার্সোনাল লাইফ হয়তো বা বড় কোনো বিষয় না, বাট আমার কাছে ভাই এটাই অনেক। আমার বাচ্চাকে আমি ছোটোবেলা থেকে আজকে 11 মাস চলে আমার বুকে বুকে করে এত বড় হয়েছে। হয়তো সবসময় দেখতে পাইনি, কিন্তু প্রত্যেকটা জিনিসে আমি ছিলাম। এখন আমার পাগলা ফ্যান বলতে গেলে। তো এরকম আমি চাই আমার ওয়াইফের সাথে আমার বন্ডিং ভালো থাকুক, আমার বাচ্চার সাথে আমার বন্ডিং ভালো থাকুক, আমার ফ্যামিলির সাথে আমার বন্ডিং ভালো থাকুক। তো এইটাকে কনসিডার করে এবং ফ্যামিলি যেন আরেকটু ভালো থাকতে পারে, তাদেরকে কোনো ব্যবসার আইডিয়া দিয়ে তাদেরই ওখানে বসিয়ে দেওয়া, এগুলো আমার এখন প্রাইম টার্গেটগুলোর মধ্যে একটা। তো যারা চিনতে পারেন না, একটু হেলমেটটা খোলা উচিত, যে যারা আসলে আমাকে চিনতে পারেন নাই, আমি হচ্ছি মোহাম্মদ রেখাত হোসেন, 44তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমার ভিডিও অনেকেই দেখেছেন, অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, বাট পাগল তো থাকতেই হয় নাকি। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে চিত্ত মিডিয়ায় হচ্ছে যে ভাই আছে জুয়েল ভাই সম্ভবত, সে আরেকটা বড় ইন্সপিরেশন আমার জন্য। সে চাকরি ছেড়ে হচ্ছে কন্টেন্ট বানিয়ে মানুষের মন ছুঁয়ে গেছে। আমি মন ছুঁতে চাই না, আমি হচ্ছে রিয়েলিস্টিক কন্টেন্ট বানাতে চাই, যাতে মানুষের এই যে চাকরি পাওয়ার যে জার্নি, এটা অনেকটা ইজি হয়ে যায়। আর এটা ইজি করতে যা যা করা লাগে আমি করবো। আল্লাহ হাফেজ।